এবার আমরা যেটা দেখব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পয়েন্ট। পয়েন্ট অফ ডায়াপোল। চলো দেখি কেমন হবে ইকুইটোরিয়াল পয়েন্ট। তা আমাকে কি করতে হবে, প্রথমেই একটা ডায়াপোল ধরতে হবে। এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, সেম ধরে নিলাম। এদের এটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। এই ডিসটেন্সটাকে 12 সিমিলারলি ধরছি, 12 ডিসটেন্স। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা ধরছি আর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এটা আর, যেমনিতে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এই পয়েন্টটা পি নাম দেওয়া হয়েছে, এই পয়েন্টটা এ নাম দেওয়া হয়েছে, এটা এ এটা বি। ওকে, তাহলে এবার কাজ হচ্ছে কি, আমার এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য কি ধরতে হবে, এখানে একটা +1 চার্জ আছে ধরে নিতে হবে। তাহলে +1 চার্জ ধরে নিলে এখানে -q চার্জ আছে, তাহলে -q চার্জের জন্য +1 চার্জ এর ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে এইদিকে, এইদিকে, কারণ এটা অ্যাট্রাকশন করবে। আবার এদিকে দেখো প্লাস চার্জ, তাহলে এদিকে কোন দিকে ডিরেকশনটা হবে, এদিকে ডিরেকশনটা হবে, তাই তো, অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, এদিকে ডিরেকশনটা হবে। তাহলে আমার কাজ হচ্ছে এই দুটো বিন্দুতে ই নেটটা আসবে এইদিকে, সেইটা বার করতে হবে। তাহলে এটা E1, এটা E2। চলো E1 আর E2 ভ্যালুটা কি আছে সেটা দেখো। তো এটা যদি R হয়, এটা যদি L হয়, তাহলে এই ডিসটেন্সটা কত আসবে, √r² প্লাস L²। এই ডিসটেন্সটা কত আসবে, √r² প্লাস L²। ওকে, তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড due to electric field at point P due to -q charge কত আসবে, E1, এটা আমরা নাম দিয়েছি E1। তাহলে E1 এর ভ্যালুটা কত আসবে, 1/4πε0 q বাই ডিসটেন্স কত, r² প্লাস L² তার রুট তার স্কয়ার, তার মানে r² প্লাস L²। বুঝে গেল? তারপর দেখো ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট P ডিউ টু +q চার্জ কত আসছে, E2 1/4πε0 q বাই r² প্লাস L²। ওই বা সেম আসছে, তাই তো। এটা এলো ডিরেকশন কোনটা হবে, ডিরেকশন হবে PA, আর এটা along BP। ক্লিয়ার? ডিরেকশনটা অবশ্যই লিখতে হবে না। ওকে, তাহলে দেখো ভেক্টর একটা E1 এসছে, একটা E2 এসছে। যদি দুটো সেম অ্যামাউন্ট এসছে তখন আমার কি করতে হবে, ইনেটটা বার করতে হবে। তাহলে দেখো এখানে দুটো পার্টে এটা ভাগ করা যাবে। E2 দুটো টার্ম থাকে, একটা এদিকে একটা উপাংশ, এটা থিটা, এটা ওটা থিটা হলে এটা প্যারালাল এটা, তাহলে এটা এই অ্যাঙ্গেল, এটা ছেড়ক, তার মানে এই অ্যাঙ্গেলটাও কত, থিটা। ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, যাই হোক ইনফ্যাক্ট এটাও থিটা হয়ে যাবে। দেখো এটা থিটা, তাহলে এটা এদিকে E2 দুটো উপাংশ থাকবে, একটা এদিকে E2 sin থিটা, আর এদিকে একটা উপাংশ থাকবে, সেটা কত, E2 cos থিটা। সিমিলারলি এটাও কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে, তাই তো। এই অ্যাঙ্গেলটা থিটা, তাই তো। তাহলে দেখো এটা E1, তাহলে এটা E1 যদি হয় তাহলে এরও দুটো উপাংশ থাকবে, একটা এদিকে, এই উপাংশটা কত হবে, E1 sin থিটা, আর এদিকে একটা উপাংশ থাকবে, সেটা কত, E1 cos থিটা। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো ভালো করে খেয়াল করো, E1 আর E2 দুটোর ভ্যালু কিন্তু সেম। তাহলে এই E2 sin থিটা এবং E1 sin থিটা এরা পরস্পরে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো থাকবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে রেজাল্ট্যান্ট ইনেটটা কি পাবো, রেজাল্ট্যান্ট ইনেটটা শুধু পাচ্ছি
E2 cos theta plus E1 cos theta। তো চলো তাহলে রেজাল্টেন্ট E net at P equals to কি পাচ্ছি যে E net সমান সমান E1 cos theta plus E2 cos theta। ইভেন E1 আর E2 একই জিনিস, E1 E2 সেম, এবং সেটা কত q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার, তাই তো? এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এবার একটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা সমান সমান E লিখে নাও, তাহলে E cos theta 2E cos theta, সরি 2E cos theta, তাই তো? এটা E cos theta, এটা E cos theta মানে 2E cos theta। তাহলে এবার আমাকে ভ্যালু বার করতে হবে, E এর ভ্যালু তো আমরা জানি, এবার cos theta ভ্যালুটা কি আসে ভালো করে খেয়াল করো। cos theta মানে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা সরি এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে cos theta আসবে বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে বেস কত আসবে, তাহলে cos theta is equals to 2 E এর ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিচ্ছি একবারে, q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার, এই ভ্যালুটা cos theta ভ্যালুটা, cos theta ভ্যালুটা বেস মানে কোনটা, এটা বেস মানে l, ও সরি হ্যাঁ এটা বেস, বেস এটা মানে বেস l ডিভাইডেড বাই হাইপোটেনাস কত r স্কয়ার প্লাস l স্কয়ার, এটা আসছে। তাহলে এখান থেকে দেখো 2q l ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার 3/2 আসছে। ডিরেকশন কোন দিকে, ডিরেকশন এটার জন্য একটা নাম দিতে হবে তোমাকে, এইটা ছিল p পয়েন্ট, এখানে নাম দাও এটা p ড্যাশ পয়েন্ট, তাহলে এটা ইনেট আসছে। ক্লিয়ার? ইনেট এর ভ্যালু এটা বেসিক ভ্যালু। যদি ডিরেকশন দিতে হয়, ডিরেকশন কোন দিকে, অ্যালোং p p dash, অ্যালোং p dash, বোঝা গেল? এই হচ্ছে। এবার দেখো সিমিলারলি আমাদের এখানেও ঠিক একই রকম অ্যাসাম্পশন, যে এখানে ডাইপোল মোমেন্ট, ডাইপোল থেকে যেটা কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশন থেকে এই ডিসটেন্সটা অনেকটাই বড়, তাহলে আমরা যেখানে অ্যাসাম্পশন নিতে পারি একটা, যে r গ্রেটার দেন l, r গ্রেটার দেন l যদি হয়, তাহলে এখান থেকে দেখো l টা ছোট, এটা বাদ চলে যাবে, তাহলে r স্কয়ার 3/2, তার মানে এখানে r কিউব পড়ে থাকবে, তাহলে 2ql বাই 4 পাই এপসাইলন নট r কিউব। তাহলে 2ql টাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এখানে E net দেখা যাচ্ছে, E net সমান সমান p বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার প্লাস l স্কয়ার 3/2। তাহলে r গ্রেটার দেন l হলে এখান থেকে আমি লিখতে পারি E net p by 4 pi epsilon naught r cube। ক্লিয়ার? এটা এটা হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য, ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য, ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য কত আমার ইলেকট্রিক ফিল্ড আসে সেটা ক্যালকুলেশন। তো এই ছিল ডাইপোল মোমেন্টের, ইলেকট্রিক ডাইপোল এর জন্য ইলেকট্রিক ফিল্ড, একটা অ্যাক্সিয়াল পয়েন্টে, একটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্টে। তো নোট ডাউন করে নাও। এবার আমরা দেখব যে ইলেকট্রিক একটা ডাইপোল যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাহলে তার কি ধরনের আচরণ করে। দেখো এবার দেখব ইলেকট্রিক ডাইপোল কিভাবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে
এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে কি ঘটবে? ধরে নাও যে এখানে আমাদের একটা ডায়াপোল আছে, একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এখানে একটা ডায়াপোল আছে। আমি এটাকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এই যে প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জটা এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, নেগেটিভ চার্জটা কি হবে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এদিকে একটা ফোর্স। যেহেতু দুটো সেম অ্যামাউন্ট চার্জ থাকে ডাইপোলে, তাহলে এবং ইলেকট্রিক ফিল্ডে এখানে সেম আছে সব জায়গাতে সমান, তাহলে এখানে যে ফোর্সটা আসবে সেটা F ইজ ইকুয়ালস টু কত? সেটা F ইজ ইকুয়ালস টু আসবে Q ইনটু E, এখানকার ফোর্সটা। এখানে F ইজ ইকুয়ালস টু কত? Q ইনটু E ফোর্স আসবে। ক্লাস 11 এর সিলেবাসে তোমরা পড়েছো যে যখন দুটো ফোর্স দুটো ডিফারেন্ট পয়েন্টে অ্যাক্টিভ হয় তখন তাদের মধ্যে কি একটা কাপল সৃষ্টি হয়। তাহলে এটা এদিকে সেম অ্যামাউন্ট ফোর্স, দুটো ডিফারেন্ট পয়েন্ট, তাহলে কি হবে এদের একটা অ্যাক্সিস পয়েন্টে অনুযায়ী কি হবে এদের মধ্যে একটা রোটেশন হবে, এদের মধ্যে একটা রোটেশন হবে। ধরে নাও এটা অ্যাক্সিস পয়েন্ট, তো এই অ্যাক্সিস পয়েন্টের রেসপেক্টিভ কি হবে এটা একটা রোটেশন হবে, তো এটা এরকম ভাবে একটা রোটেশন হবে, এই পয়েন্টে থাকে এরকম ভাবে থাকলে এরকম ভাবে একটা রোটেশন হবে। তাহলে এই রোটেশনের জন্য কি উৎপন্ন হবে? রোটেশনের জন্য একটা টর্ক প্রযুক্ত হবে। তাহলে সেই টর্কের ডেফিনিশন, টর্ক টাউ দিয়ে বোঝানো হয়। টাওয়ার ম্যাগনিটিউডটা নিচ্ছি, ম্যাগনিটিউডটা কিভাবে ডিফাইন করা হবে? ম্যাগনিটিউড ডিফাইন করা হবে ফোর্স, একটা এনি ফোর্স, যে কোনো একটা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এখানে ফোর্স কত আসছে? Q ইনটু V, Q ইনটু V, তাহলে ফোর্স এখানে Q ইনটু E আসছে, Q ইনটু E, ফোর্সের মিটে গেল। এবার দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স, যদি তুমি এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার এই ডিসটেন্সটা আমরা ধরে নিচ্ছি 2L, ওকে? এবং এদের মধ্যে এই যে অ্যাক্সিস অফ রোটেশনের এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা। যেহেতু এটা দুটো প্যারালাল, তাহলে এখান থেকে থিটা, এটাও থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি L হয়, তাহলে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা? এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফোর্স, তাহলে কত সেটা? 2L sin থিটা, তাই তো? তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত লেখা যাবে? 2L sin থিটা, 2L sin থিটা। তাহলে কি এলো? একটু সাজিয়ে লিখি, Q ইনটু 2L E sin থিটা, Q ইনটু 12 মানে কি? P E sin থিটা। তাহলে দেখো টর্কের ম্যাগনিটিউডটা কি আসছে? টর্কের ম্যাগনিটিউডটা আসছে P E sin থিটা। ভেক্টর ফর্মে কি আছে? ভেক্টর ফর্ম, টর্কের ভেক্টর ফর্ম আসবে P ক্রস E, তাই তো? টর্কের ভেক্টর ফর্মটা এটা আসছে, টর্কের ভেক্টর ফর্ম। এখন ভালো করে খেয়াল করো, এই যে টর্কের মানটা ডিপেন্ড করবে কিসের উপরে? থিটার উপরে ডিপেন্ড করবে, তাই তো? sin থিটা। তাহলে টর্কের মান এখানে বলা যেতে পারে, এক নম্বর পয়েন্ট, টর্কের মান, থিটার মান যখন 0 হবে তখন টর্কের মানটা কত? টর্কের মান 0। পয়েন্টটার মানে কি দেখো তো? থিটার মানটা 0 হওয়া মানে কি? এই অ্যাক্সিসের উপরে আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যদি ডাইপোলটা ফর্ম থাকে, অর্থাৎ ডাইপোলটা রেখে দেওয়া থাকে, তাহলে কিন্তু কোনো টর্ক আসবে না, অর্থাৎ কোনো রোটেশন হবে না। এবার দেখো সেকেন্ড পয়েন্টে বলছি থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি বা পাই বাই 2।
তাহলে টর্কের মানটা কত আসবে? 90 ডিগ্রি হলে ই ম্যাক্সিমাম, টাউ ম্যাক্স পি, এটা আসছে টর্ক। অর্থাৎ 90 ডিগ্রি কখন হবে? যখন এইভাবে থাকবে। তাহলে এইভাবে যখন থাকবে তখন এদের মধ্যে 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ এই প্লাসটা এইদিকে একটা ফোর্স সাপ্লাই হবে, এইদিকে একটা, এইটা যেটা রোটেশন ঘটবে, রোটেশনের জন্য যে টর্ক উৎপন্ন হবে সেই টর্কটা কি হবে? ম্যাক্সিমাম। আর এটা কি? মিনিমাম। টিউ টাউ মিনিমাম। ওকে, টর্ক মিনিমাম, এখানে টর্ক ম্যাক্সিমাম। তাহলে এই হচ্ছে টর্কের রাশিমালাটা। আমরা নেক্সট ভিডিওতে আরেকটা এখানে এক্সপ্রেশন এখানে দেয় খুব পরীক্ষায়, যে ইলেকট্রোস্ট্যাটিক্স ডায়াপোলের জন্য পোটেনশিয়াল এনার্জি, এই যে রোটেশন হচ্ছে, রোটেশনের জন্য পোটেনশিয়াল এনার্জি। আমরা যখন ইলেকট্রিক পোটেনশিয়াল করব তখন এটা দেখবো, কারণ পোটেনশিয়ালের কিছু কনসেপ্ট আমার এখানে কাজে লাগবে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ভিডিওতে থাকবে আমার ইলেকট্রোস্ট্যাটিক্স ফ্লেক্স। তো ততক্ষণের জন্য টাটা, বাই।